নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের সত্য ঘটনা অবলম্বনে রচিত একটি গল্প। আজকের গল্প জয়রাম বইওয়ালা। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো জয়রাম বইওয়ালা। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি সত্য ঘটনা অবলম্বনে রচিত গল্প। আরে করো কি? আরে দের, এই মেয়ে মানুষ দিয়ে কোনো কাজ হয়? এই তুমি সরো দেখি, সরো। লাথি মেরে ভাতের থালাটাকে ছুঁড়ে ফেলে দিলেন জয়রাম বাবু। প্রচন্ড রাগ ওনার। সকাল সন্ধে রাত্রি সর্বত্র যত রাগ সবটাই বাড়ির মেয়ে ছেলেগুলোর ওপরে ফলাতে পছন্দ করেন জয়রাম বাবু। আজকে বাড়িতে মাছের ঝোল ভাত রান্না হয়নি। কোনো এক কারণে সেই মাছ বেড়ালে এঁটো করে দিয়ে গিয়েছিল। বাড়িতে ঢুকেই সেটা শুনতেই মাথা গরম। সালার মাথায় নেই একটা চুল, পেছনে কতগুলো ঝুল বারান্দার মতো ঝুলে রয়েছে, সামনেটা টাক। অথচ এই হারামি লোকটার মাথায় যে কেন এত রাগ বোঝা দুষ্কর। উচ্চতায় 5 ফুট 3 কি 4 ইঞ্চির কাছাকাছি। আজকালকার মেয়েরাও এর থেকে অনেক লম্বা হয়। ওনার স্ত্রী তো ওনাকে ছাড়িয়ে চলে গিয়েছে, ওনার বড় মেয়েটাও। আর ছেলেটা তো ওনার মতোই হাড় হারামির জম, তাই সে হয়েছে ওনার মতোই নাটকু মাল। না 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 না, আমার এই কথা শুনে কিন্তু পৃথিবীর যাবতীয় শর্ট হাইটের মানুষেরা খবরদার মাইন্ড করবেন না। সবার মস্তিষ্ক সমান হয় না, সবার ইমোশন সমান হয় না, আবার সবার রাগ, অপরকে দেওয়া সম্মানের ক্ষমতা এইটাও সমান হয় না। আসলে জয়রাম বাবু যেই ক্যাটাগরির মাল, সেই ক্যাটাগরির মালগুলোর উদ্দেশ্যেই বলি নাটকু মাল। যাই হোক, এইবার গল্পটা শুরু করি। পৃথিবীতে ভালো মন্দ মিশিয়েই মানুষের বসবাস। ওই জয়রাম বাবু খারাপ ক্যাটাগরির মধ্যেই পড়ে। ছোটবেলা থেকেই উচ্চতা কম বলে ওনার সমবয়সী যারা প্রত্যেকে ওনাকে ছাড়িয়ে অল্প বয়সেই চাকরি পেয়ে গিয়েছে। একমাত্র উনি অল্পবিদ্যা ভয়ঙ্কর হলে যা হয়, নিজেকে খুব লেকচারবাজ পুরুষ বলে মনে করেন। কাজেই বন্ধু বান্ধবকে লেকচার মারতে মারতেই জীবনের অর্ধেকটা সময় কেটে গেল। বছর যখন 35 বছর বয়স, তখন ওনার বৃদ্ধ বাবা ওনাকে বললেন, অনেক তো হলো, এইবার তো একটা বিয়ে থাওয়া করে ফেলো নাকি। তোমার মায়ের বয়স হচ্ছে, তিনি তো আর পেরে উঠছেন না। তোমার এই বেলেল্লাপানা স্বভাব যদি তোমার বউ এসে একটু কন্ট্রোল করতে পারে। বেচারা, ভাব নাই সার। সত্য আর হলো কোথায়? বিয়ে হলো, বাড়িতে লক্ষ্মীমন্ত বউ এলো। ফুলসজ্জার রাতে দুধের গ্লাস যখন বউ তার স্বামীকে দিতে গেল, তখনই চুলের মুঠি ধরে বউকে সপাটে এক চড় মারলেন জয়রাম বাবু। উচ্চতায় তার থেকে ছাড়িয়ে যাওয়া স্ত্রী শ্রী, সে রীতিমতো ভয় পেয়ে গেল তার স্বামীর অমন রাগ দেখে। এখনকার জেনারেশনের মেয়েদের সঙ্গে তখনকার বউদের তুলনা করলে ভুল করা হবে, কারণ তখন তাদের মন মস্তিষ্কতে একটা জিনিস ছোট্টবেলা থেকেই ঢুকিয়ে দেওয়া হতো, বিয়ের পরে শ্বশুর বাড়ি আসল সংসার। বিয়ের পরে বাপের বাড়ির সাথে মেয়েদের কোনো সম্পর্ক রাখতে নেই। জন্মানোর পরে এতগুলো বছর যেই বাড়িতে সেই মেয়েটা থেকে এসেছে, চট করে 7 পাকে বাঁধা পড়ে অন্য একটা বাড়িতে অন্য একটা পুরুষের শরীরে অন্য কতগুলো লোকজনের সঙ্গে মানিয়ে নেওয়াটা যে কত কষ্টকর, ওটা একটা মেয়েই বুঝতে পারে। তখনকার মেয়েরা পারত চট করে মানিয়ে গুছিয়ে নিতে। আচ্ছা, আমরা এখন ভাবতে পারবো চেনা নেই জানা নেই একটা পরপুরুষের সঙ্গে ফুলসজ্জার রাতে এক বিছানায় শোয়ার কথাটা? যাই হোক, এইবার আসি মূল বিষয়বস্তুর ওপরে। শ্রী এসেছে ঘরে, লাল চেলির ওড়না আর সুন্দর লাল পেড়ে সাদা শাড়ি। বাপের বাড়ির অবস্থা খুব একটা ভালো নয়। জয়রাম বাবুর বাপের একটা বইয়ের দোকান আছে, ওটাই ভরসা। যদিও
ওনার ভাই আছে। ছোট ভাইটা বেশ চৌকস, কাজেই দোকানদারি অনেক ছোটবেলা থেকেই সে সামলায়। পড়াশোনাটাও করে চলেছে, চাকরি হয়ে গিয়েছে, তবুও দোকানের ভাগটা কেন ছাড়তে যাবে? দাদার সারা জীবন লেকচারবাজি হয়েই কেটে গেল। এবার তো একটুখানি রুজি রোজগারের প্রয়োজন আছে, কাজেই ওনাকে দোকানের কিছুটা ভাগ দিতে রাজি হয়েছেন জয়রাম বাবুর হতভাগ্য পিতা। ওই ভাগের দোকানেই এখন দোকানদারি করতে হবে জয়রাম বাবুকে। যদি ভাগ্যলক্ষ্মী ভর করে তাহলে দোকানে উন্নতি হবে, নচেত মাছি মেরেই উঠবে। আর বউয়ের গয়না বেচে কদিন, তারপর তো জয়রাম বাবুর মার্কাটারি রাগ আছেই। বউ এসে ঘরে ঢোকার পর জয়রাম বাবু ফুলশয্যার খাটের ওপরে ঠ্যাং তুলে বসলেন। পরনে ওনার ধুতি আর পাঞ্জাবি। এই, এদিকে এসো। ঠকঠক করে কাঁপছে তার স্ত্রী। কাঁদছো কেন? আমি বাঘ না ভাল্লুক? কথার চোট দেখো। এখনকার মেয়েরা হলে লাল চেরির ওড়নাটা খুলে ফেলে শাড়ির সেফটি পিনটা খুলেই বোধহয় ওনার গলার টুটির মধ্যে ফুটিয়ে দিতেন। তখনকার বউ তো কেঁপে উঠল, আর এই কাঁপার চোটেই দুধের গ্লাসটা গেল পড়ে। দিলে তো, দিলে ভেঙে। জানো এটা কি? আমার বড় মামার দেওয়া চীন থেকে আনা স্পেশাল কাপ। আহারে, সস্তার মার্কেট থেকে কেনা ওই কাপের সেট, ওখানকার কাঁচের গ্লাস, সেই তো মোটা মোটা, সেটা নাকি আবার চীনা মাল। আমি আমি তুলে দিচ্ছি। থাক, আর তুলতে হবে না। না, আমি দিচ্ছি। কাঁচের গ্লাসটা কাপা কাপা হাতে তুলতে গিয়ে বউটার আঙুলটা গেল ফুটে। কোথায় তার আঙুলে একটু যত্ন নেবে তা না, উল্টো হিড়হিড় করে টানতে টানতে তাকে খাটের ওপর চিৎ করে শুয়ে দিলেন জয়রাম বাবু। বললেন, রাত হয়ে যাচ্ছে, শুভ কাজে দেরি করতে নেই। এইবার বুঝে নাও কেমন চরিত্রের মানুষ। তৎকালীন মানুষের সাথে এখনকার মেয়েদের এমন ভাবে কখনোই সামঞ্জস্য করাটা সম্ভব নয়। ফুলশয্যার পরের দিন স্ত্রীকে সরাসরি রান্নাঘরে পাঠিয়ে দিলেন জয়রাম বাবু। স্পষ্ট বলে দিলেন, এই দেখো, তোমাকে কিন্তু বাবার পছন্দে মায়ের পছন্দে বিয়ে করে নিয়ে এসেছি, কাজেই তাদের সেবা যত্ন করা তোমার একমাত্র ধর্ম। ঘাড় নেড়ে স্ত্রী লক্ষ্মীমন্ত মেয়ের মতো হ্যাঁ বলে। রান্নাঘরে যাও, সবকিছু করবে। আত্মীয় স্বজন কেউই এখন আর নেই। আমার ছোট ভাইটা এখনো বিয়ে করেনি, তবে দোকানটাও ভাগে চালায়, কর্মচারীও খাটে। আমি আজকে থেকে দোকানে বসবো। আর বলছি, অষ্টমঙ্গলা। কি? না, কিছু না। ওইটুকু ধমকে স্ত্রী চুপ হয়ে গেলেন। জয়রাম বাবু স্নান করে যখন বেরোলেন তখন ওনার স্ত্রী রান্নাঘরে ঘেমে নিয়ে ভাত নামাচ্ছে। বেচারি বিয়ের পরে প্রথম অভিজ্ঞতা। শাশুড়ি একটু দেখাতে গিয়েছিল, কিন্তু জয়রাম বাবুর চিৎকারের চোটে তিনি আর এইদিকে আসেননি। কাজেই প্রথমবার ওই ভাত নামাতে গিয়ে হাতটা পুড়িয়ে ফেললেন তিনি। অসভ্য মেয়ে ছেলে, বাপের বাড়ি থেকে কি শিখে এসেছিস? বলে বউয়ের চুলের মুঠি ধরে দিলেন দুঘা। বউ কেঁদে উঠতেই ঘর থেকে মা বেরিয়ে এলেন। ও জয়রাম, কি করছিস? বুড়াকে মারছিস কেন? বেচাটা পারে না। বাপের বাড়ি থাকতে কোনো মেয়ে এসব শেখে না। তুমি শেখনি? না, আমিও শিখিনি। আমি এখানে এসে আমার শাশুড়ির কাছে শিখেছি। আমি তো সকালে বৌমাকে বলছিলাম আমি পই পই করে, তুমি চলে যাও মা, তোমার করতে হবে না। তুই নাকি ওকে বলেছিস ওকে এই জন্য আনা হয়েছে? তুই মানুষ? দেখো মা, যাকে যে কাজের জন্য আনা তাকে সে কাজের জন্য রাখাটাই দরকার। মেয়ে মানুষের বুদ্ধি তুমি কি বোঝো? হ্যাঁ, তোকে যেন আমি পেটে ধরিনি। মায়ের সঙ্গে জয়রাম খুব একটা তর্ক করতে না পারলেও মায়ের কাছ থেকে পাওয়া হেনস্থাকে স্ত্রীর ওপর তুলতে তিনি ভালোই পারেন। সেই দিন রাত্রেবেলা অকথ্য শারীরিক অত্যাচার চলল স্ত্রীর ওপরে। বেচারা বিছানায় উঠে শুতে পারছিল না, গায়ের যন্ত্রণায় চুপচাপ খাটের কোণে বসে চোখের জল ফেলেছে। পরের দিন সকাল হতে না হতেই আবার রান্নাঘরে তার ঠাঁই। দিনপাত এভাবেই হতে থাকে জয়রাম বাবুর। দোকানে কেমন ভাবে যেন শ্রী হচ্ছে, দিব্যি শ্রীবৃদ্ধি বাড়ছে। বাড়িতে লক্ষ্মীর চোখের জল ফেলে ওনার দোকানদারি তখন তুঙ্গে। তবে প্রত্যেকটা মানুষের জীবনেই একটা নির্দিষ্ট সময় আসে। জয়রাম বাবুরও এসেছিল সুখের সময়, আবার দুঃখ আসতেও খুব একটা দেরি হলো না। স্ত্রী প্রথমবার যখন পোয়াতি হলো বিয়ের ঠিক 6 মাস পর, জয়রাম বাবুর মনে সে কি আনন্দ। গোটা পাড়ার লোককে রসগোল্লা কিনে খাওয়ালেন। অতঃপর ওনার আশা ছিল
একটা ফুটফুটে পুত্র সন্তান হবে। বাড়ির সকলেরই একই কামনা, কিন্তু ওই যে ভাগ্যলক্ষ্মী ওনার ভাগ্যে তখন ভর করেছে, ছেলে সন্তান হবে কি করে। শঙ্করধ্বনি পড়ল না, উলুধ্বনি পড়ল না। দাইমা যখন সদ্য কন্যা সন্তানকে নিয়ে বেরোলেন, তখন জয়রামবাবুর মুখটা বিষণ্ণতায় ভরে উঠল। যদিও শাশুড়ি মা বাচ্চাটিকে কোলে নিয়ে বলেছিলেন, ও মা, ফুটফুটে ফর্সা হয়েছে, ওরে জয়রাম, তোর মতো কালো হয়নি, আমার বৌমার মতো রং পেয়েছে, দেখ দেখি। রাখো তুমি ওসব। মেয়ের মুখটা পর্যন্ত দেখলেন না জয়রামবাবু। মায়ের বুকের ভেতরটা কেঁপে উঠেছিল। উনি বুকে আগলে নিয়েছিলেন ওনার প্রথম নাতনিকে। এরপরে জয়রামবাবুর ছোট ভাইয়ের বিয়ে হলো বড় ধুমধাম করে। বছর ঘুরতে না ঘুরতেই তার ঘরে ফুটফুটে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করতেই জয়রামবাবুর ইচ্ছে হলো উনিও আবার একটা সন্তান আনবেন। দোকানের অবস্থা তখন বেশ ভালো। ছোট ভাইয়ের দোকানটাও বেশ পটিয়ে পাটিয়ে উনিই দেখাশোনা করেন। 4-5টা কর্মচারী খাটে, ভালোই বিক্রি বাট্টা হয়। দোকান বেশ বড় হয়েছে। দিন হচ্ছে একটা একটা করে। অসুস্থ হয়ে পড়েছেন শ্বশুর মশাই, অর্থাৎ জয়রাম বাবুর বাবা। মৃত্যুশয্যায় শায়িত অবস্থায় তিনি ওনার ছোট সন্তানকে বললেন, বাবু, তুই তো চাকরি করিস বাবা, তোর তো একটা ভবিষ্যৎ ইনকাম আছে। চাকরি যখন তোর থাকবে না তখন তুই পেনশন পাবি, তোর সংসার দিনপাত ঠিক চলবে। তোর দাদাকে দোকানটা ছেড়ে দে, বিনিময়ে এই টাকা তোর। বেশ মোটা অঙ্কের টাকা পেয়েছিল ছোট ভাই। ওখানকার জমি জামা সবকিছু বিক্রি বাট্টা করে দোকানটা দাদাকে দিয়ে সে চলে এলো তার মতো কলকাতাতে। গ্রামের বাড়িতে জয়রাম একাই থাকলো। যদিও তার দোকানটা গ্রাম থেকে শহরে বেশ অনেকটা, যাতায়াতে প্রায় 1 ঘন্টা লাগে, অর্থাৎ আধ ঘন্টা এইরকম করে। প্রতিদিন দোকানে যেতে হয় না, কর্মচারীরা বড্ড বেশি বিশ্বস্ত। বাড়িতে এখন শ্বশুর শাশুড়ি, জয়রামবাবু, ওনার বড় মেয়েটা আর বউটা। খুব চেষ্টা করছেন আর একটা সন্তানের জন্য, কোথায় কোথায় যাননি। তবুও ওই যে ভাগ্য লক্ষ্মী যদি ঠিক না থাকে তাহলে সন্তানও আসে না। ভগবানের কৃপা ছাড়া ওটা কি সম্ভব কখনো? তো যাই হোক, বড় মেয়ে যখন প্রথম বাবা বলে শিখল, তখন জয়রামবাবু একটু একটু মেয়ের কাছে যেতেন। কিন্তু মেয়ে সন্তান দেখে ওনার পিঠটি যেন আবার জ্বলে উঠত। ও বলে রাখি, বিয়ের প্রথম মাথায় চুল ছিল। যত দোকানে শ্রী বাড়ছে তত একটা একটা করে চুল উঠছে ওনার। ওই যে বলে না, টাক লোকের প্রচুর পয়সা হয়। বছর 5 পর জয়রামবাবুর বাড়িতে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করে। ছেলে হওয়ার পর থেকেই মেয়ের প্রতি প্রচন্ড পরিমাণে অবহেলা বাড়ে ওনার। মেয়েকে প্রথমত স্কুলে ভর্তি করতেই চাইছিলেন না। শ্বশুর মশাই মারা গিয়েছেন স্ত্রীর, শাশুড়ি বেঁচে আছে। ওই শাশুড়ি মায়ের কথার ছোটে মেয়েকে পড়াশোনা করান। দেখতে দেখতে একটা একটা করে দিন কাটে। কিন্তু জয়রামবাবুর বাড়ির বউ আর বাড়ির মেয়ের ওপরে অপমানটা দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। মাধ্যমিক পরীক্ষার ফলাফলে মেয়ে তুখর রেজাল্ট করেছে। দোকানের সকলে এসে জয়রামবাবুকে অভিনন্দন জানায়। আরে জয়রাম, তোমার মেয়ে তো খুব ভালো রেজাল্ট করলো, স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছে, এ কি কম ব্যাপার? আমাদের এলাকার মানিকও, আরে মানিক তো আমার ছেলে, ও স্কুলে হবে কেন? আমার মেয়েকে দিয়ে আমি আশা করেছিলাম জেলার মধ্যে হবে। জয়রাম, এই যে বলো, তোমার বীজ দেখতে হবে তো। আরে বাবা, যেমন বীজ গাছ তো তেমনই হবে। এ তোমার বউয়ের গুণে হয়েছে, সে তো শিক্ষিত। জয়রামবাবুর মাথা হয়ে গেল গরম। কিন্তু দোকানের মোড়ে বসে থাকা কাস্টমার আর আড্ডা মারা বন্ধুদের কাছে সেটা বুঝতে না দিয়ে বাড়ি গিয়ে দরজা বন্ধ করে অসুস্থ বউটাকে খুব মারলেন। জ্বর হয়েছিল 3 দিন ধরে বউটার। রান্না করার ক্ষমতা নেই, তাই নিজেকেই দুটো ফুটিয়ে খেয়ে যেতে হচ্ছিল। মেয়েটাকে উনুনের সামনে যেতে দেয় না ওনার মা, অর্থাৎ স্ত্রীর শাশুড়ি মা। কাজেই, হ্যাঁ রে, আজকে তোর জন্য আমার মেয়ে রেজাল্ট করেছে, এত বড় কথা? বাবু দরজা খোল বাবা।
জয়রাম, ও মরে যাবে, তোর বউটার জ্বর এসেছে। বাবা, বাবা দরজা খোলো। কে শোনে কার কথা? ঘরের ভেতর থেকে তখন মায়ের গোগানির শব্দ। শাশুড়িটা দাঁপাচ্ছে কাঠা মুরগির মতো, আর মেয়েটা তো দৌড়ে বসে বসে রীতিমতো দরজা পেটোচ্ছে আর কান্না করছে। ভাইকে ডেকেছে কতবার, ভাই খেলতে গিয়েছে পাশের বাড়িতে, তার আসার নাম নেই। শেষ পর্যন্ত পাড়া প্রতিবেশী লোকজন যখন এলো, তখন বউয়ের কপাল ফেটে অবস্থা খারাপ। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করতেই ডাক্তার জিজ্ঞেস করলেন, আপনার স্বামী আপনাকে ধরে মারে? হ্যাঁ, এটা তো পুলিশ কেস। না না, আগে পুলিশে খবর দিন, তারপর আমি। না না, ওকে কিছু করবেন না, মাথাটা একটু গরম, তাই ও কিছু করেনি। আমি খাট থেকে পড়ে, আপনার তো 103 জ্বর, পড়লেন কি করে? ওই গোগানিতে আসলে উঠতে পারছিলাম না, গা কতরে ব্যথা। স্ত্রী যদি বয়ান না দেয় তাহলে ডাক্তার পুলিশ কেস করবেই বা কি করে? যদিও পুলিশ এসেছিল, একটা লেডি কনস্টেবল ছিল, তিনি বারবার বলছিলেন, আপনি সত্যি কথা বলেন, আমি আছি তো, আপনাকে সাহায্য করব, ভয় পাবেন না, পুলিশ আপনার সঙ্গে আছে। কিন্তু স্ত্রী মনে মনে ভাবে, আজ বাদে কাল সকাল হলেই আমাকে আবার শ্বশুরবাড়ি সংসার করতে হবে, এই মানুষটাকে নিয়ে আমার সারা জীবন কাটাতে হবে, যার কাছে বিয়ের প্রথম দিন থেকেই কোনো সম্মান পেলাম না, তার নামে পুলিশ কেস করলে তো আমার জীবন মরণ সমস্যা আরো বেশি। তার উপরে মেয়েটা ছোট, আরো পড়াশোনা করতে চায়, আমার সংসারটা ভেসে যাবে। তাছাড়া কিছুদিন আগেই স্ত্রী শুনেছিল পাশের পাড়ার মালতী বলে এক বিধবা মহিলা এসে জুটেছে। জয়রামের দোকানে প্রায় দিনই নাকি গদর দেখিয়ে বসে থাকে। মহিলার বয়স কম, জয়রামেরও আবার টাকে তেল গদাচ্ছে তো, তার সঙ্গে সঙ্গে বুড়ো বয়সে ভীমরতিটাও বাড়ছে। বলা যায় না, এই লোক যদি আবার একটা বিয়ে করে নিয়ে আসে, তখন তো মেয়েটা জলে ভাসবে। আর মা মরা মেয়ের কি হাল হয় সেটা স্ত্রী খুব ভালো করেই জানে, কারণ তার নিজেরও যে মা নেই। বাপের বাড়িতে বাবা জ্যাঠা কাকার কাছে বড়। ছোট কাকিমাটাই বিয়ে দিয়েছিল জয়রামের সঙ্গে তরি পার করার জন্য, কাজেই একুলও যাবে, ওকুল তো আগেই গেছে। সবটা সামলে নিয়েছিলেন তিনি। সুস্থ হয়ে যখন বাড়ি ফিরলেন, তখন জয়রাম বাবু স্পষ্ট বললেন, মেয়ের আর পড়াশোনা করতে হবে না। যে কদিন তুমি হাসপাতালে ছিলে, মেয়ের জন্য ভালো পাত্র দেখেছি, বিয়ে দিয়ে বিদায় করো। যা কিছু আমার ছেলেকে পড়াবো, আমার ছেলেকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো। আরো কত কি ছিড়বেন উনি ওনার ওই ছেলেকে নিয়ে। এক তো ধন নিয়ে জন্মেছে, তার আবার কত বাজনা। যাই হোক, এবার বাকিটুকু বলি। মেয়েকে বিয়ে দিয়ে দিলেন, বাপের আর মায়ের কিচ্ছু বলার থাকলো না। চুপচাপ সবাই সবটা মেনে নিল। মোটামুটি ধুমধাম করে বেশ গয়নাগাটি ফার্নিচার দিয়েই মেয়েকে পার করলেন। পাত্র ব্যবসা করে, চাকরি বাকরি নয়, মেয়ের থেকে 20 বছরের বড়। তাতে কি, সোনার আংটি বাঁকা হলেও শ্রেয়। বিয়ের পরপরই বছর ঘুরতে না ঘুরতেই মেয়ের ঘরে একটা ছেলে হলো। ভাগ্যিস ছেলে হয়েছিল, না হলে মেয়ের অবস্থাও তো মায়ের মতোই হতো। মা হতে দিয়ে পড়েছিলেন মা ষষ্ঠীর মন্দিরের সামনে, একই প্রার্থনা, মাগো আমার যা হয়েছে হয়েছে, মেয়েটার কোল জুড়ে একটা ছেলে দিও মা, একটা ছেলে দিও, না হলে মেয়েটার অবস্থা যে আমার মতো হবে, মাগো। যাক, মা ষষ্ঠী ওনার প্রার্থনা না শুনলে কি হবে, ওনার সন্তানের মঙ্গলার্থে সেই প্রার্থনা শুনেছেন। মেয়ের ঘরে ছেলে হওয়ার পরে মেয়ের কদর গেল বেড়ে। যাক, হোক না মাধ্যমিক পাস, স্কুলের মধ্যে সেরা, তবুও সংসারে তো কষ্ট পেতে হবে না, একটা ছেলে তো বিয়ে দিয়েছে, এইবার রক্ষা। দিন কাটে, বছর কাটে, দোকানে লক্ষ্মীও বোধহয় আসা যাওয়া করে। যতই হোক, লক্ষ্মী তো চঞ্চলা, তাই না? এইবার ধীরে ধীরে দিন বাড়তে শুরু করলো। জয়রামবাবুর ছেলে মাধ্যমিক দেবে। মাধ্যমিকের টেস্টে সামান্য নাম্বার পেয়ে সে পাস। শিক্ষক বললেন, এই, তোর বাপকে দেখা করতে বলবি। সত্যি তোর দিদি কত ট্যালেন্টেড মেয়ে ছিল, আর তুই কি হয়েছিস বলতো বাবা? ঠিক করে পড়াশোনা করিস না, হ্যাঁ, বাবা মাকে সম্মান দিস না, স্কুলে এসে সিগারেট খাস, বিড়ি খাস, বল তোর বাপ কি এমন করে করে বল? প্রধান শিক্ষক খবর দিয়েছে, সুতরাং দেখা করতেই হবে। সেই দিন জয়রামবাবু দোকানের কর্মচারীদের বেশ গর্ব করে বললেন, বুঝলি হে হিরু,
ছেলে বোধহয় টেস্টে খুব ভালো রেজাল্ট করেছে, মাধ্যমিকে ওর দিদিকে টপকে যাবে দেখিস। ওর মাস্টার দেখা করতে বলেছে আমার সঙ্গে। কিন্তু কাকা, আমি যে শুনলাম তোমার ছেলে নাকি ফেল মেরেছে অঙ্কে। ওই স্কুলে তো এই আমার বড়দার ওই ছেলেটা পড়ে, ওই তো ভালো রেজাল্ট করেছে। আর তুই ভুল শুনেছিস। আগে আমি ভুল শুনতেও পারি, মুখশুক মানুষ, তোরা শিক্ষিত পরিবার। চল দিদি, চল চল চল। মাথাটা প্রথমেই গরম হয়েছিল, এইবার স্কুলে যাবার পথে বলছে একটু ভালো করে কথাবার্তা বলো, ছেলে ভয়ে চোটে তোমার সঙ্গে দেখা করতে পারছে না। ভয়? কিসের ভয়? ও তোমায় বলেনি ওর রেজাল্ট ভালো হয়নি গো টেস্টে, অঙ্কে ব্যাক পেয়েছে। এই সব তোর জন্য। আর আমি মাগি? আমি আমি কি করলাম? একটা মেয়ে বিয়েছিলি, ওই মেয়েটাকে ভালো করে দেখলি, শুনলি, ভালো রেজাল্ট করালি, আর ছেলের বেলায় তোর হিংসে না? ছেলে বিয়ে? এগুলো কি বলছো? ও তো আমারই ধন, আমি বুঝি মেয়েকে অন্য চোখে আর ছেলেকে। হ্যাঁ, তুই দেখিস মাগি, তুই দেখিস, কারণ তুই ভেবেছিলি মেয়ের সংখ্যা বাড়িয়ে আমার 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 বংশটাকে শেষ করবি। আজকে যাই স্কুলে, যদি কিছু উল্টোপাল্টা শুনি আমার ছেলের নামে, তোর একদিন কি আমার। ভয়ের চোটে সিটকে দিয়ে গেল শ্রী। স্কুল যাবার সঙ্গে সঙ্গেই, আরে এই তো আপনার নাকি গ্রামের বাইরে একটা বইয়ের দোকান আছে, আপনার মেয়েই তো পড়তো আমাদের স্কুলে, সুতপা, কত ভালো স্টুডেন্ট, আর আপনার ছেলে কি তৈরি হয়েছে বলেন তো? এত খারাপ রেজাল্ট করেছে টেস্টে, ওকে তো মাধ্যমিকে অ্যালাউ করাই ঠিক না। নেহা তোর দিদি ভালো রেজাল্ট করেছে বলে ওকে আমরা দয়া করব, একটু ভালো করে পড়তে বলবেন, না হলে স্কুলের নাম ওর দিদির উজ্জ্বল করেছিল, এ তো পুরো ডুবিয়ে দেবে। বাড়িতে এসে আবার রাগ। সেবার মেয়ে ভালো রেজাল্ট করেছিল, প্রশংসা হয়েছিল মায়ের, তাই মা মার খেয়েছে। এবার ছেলে ভালো রেজাল্ট করেনি, ব্যর্থতা তাও সেই মায়েরই। সুতরাং ঘরে এসে দরজা বন্ধ করে বেতের লাঠি দিয়ে উদম মার খেল শ্রী। অপেক্ষা করছিল, চুপ করে বসেছিল, কারণ দরজার কাছে ওই বেতের লাঠিটা ভালো করে সর্ষের তেল মাখিয়ে চকচক করে রেখেছিলেন জয়রাম বাবু। এই লাঠি ওনার স্ত্রীর পিঠে ভাঙবেন বলেই। রান্না করতে করতে স্ত্রী কান্না করছে, ব্লাউজের ভেতরেও যেন পিঠের সেই কাঁটা দাগটা, যেটা কঞ্চির বাড়িতে লাল আর স্পষ্ট। বৃদ্ধা শাশুড়ি বেরিয়ে এলেন, এখন আর বেশি নড়তে চড়তে পারেন না। বললেন, ব্লাউজটা খোলো মা, আমি একটু হলুদ লাগিয়ে দিই। সত্যি ছেলেটা বউ মানুষকে সম্মান করতে শিখলো না। যেদিন ওর দোকানে এমন কেউ এসে ওকে উচিত শিক্ষা দেবে, ও সেই দিন বুঝবে খুব রব বেড়েছে ওর তেল মজবে। বৌমা, তুমি দেখো, ওর ওই রাগ জলাঞ্জলি, ওপরে ভগবান আছেন, দিন বদলায়। বৌমা, আপনি এমন করে বলবেন না মা, আপনার ছেলেরই তো ক্ষতি, আমি তোমার দুঃখ যে সইতে পারি না মা। আমি কি জন্ম দিয়েছি বলো দেখি? হ্যাঁ? শাশুড়ি কান্না করছেন বৌমাকে জড়িয়ে ধরে, সে এক বিরল দৃশ্য। ছেলে এলো, চুপচাপ খাচ্ছে। বললেন, ঠাকুমা একটু ভালো করে পড় না দাদু, তোর মাটা তোর জন্য মার খেয়েছে। বাবা মেরেছে মাকে? দেখ দেখি। থাক না মা, দেখি মা, দেখি। ছেলে কিন্তু মাকে খুব ভালোবাসে, বাবাকে ভালোবাসা দূর, সম্মান পর্যন্ত করে না, পায় ভয়। আর এই বাপের নামেই বন্ধুদের কাছে প্রচন্ড পরিমাণে হাসি ঠাট্টার খোরাক হয়ে গিয়েছে সে। মায়ের শরীরের কাঁটা ঘা দেখে ছেলের মাথা প্রচন্ড গরম হয়ে গেল। ভাতের থালা সেও ছুঁড়ে ফেলতে যাচ্ছিল বাপের মতো, কিন্তু না, ওটা করিস না দাদু, তুই মাকে ভালোবাসিস এ আমি দু চোখে দেখে যেতে পারি, আমি মরে শান্তি পাবো। তোর মা কম কষ্ট করেনি, আর তোর দিদি। ছেলে খাওয়ার পরে বেরিয়ে গেল রাগ করে। একেই তার মাথা গরম, বন্ধু বান্ধব তাকে প্যাক দিচ্ছে, মাধ্যমিকে বসতে পারবে না বলে তাকে অনেক বাজে কথা শুনতে হচ্ছে, তার উপরে বাড়িতে বাপ মাকে এমন করে অপমান করেছে। কাজেই সেই দিন সন্ধেবেলা দোকানে আসার পরেও জয়রামবাবুর মাথার কোনো ঠিক নেই। আজ খরিদ্দারদের সঙ্গে বড্ড বেশি তর্ক হচ্ছে ওনার। আসার পরই
কর্মচারী একজন আসেনি বলে বাকি কর্মচারীগুলোর ওপরে প্রচণ্ড পরিমাণে রাগ ঝাড়লেন। ছেলে এসেছিল, নগদ 5,000 টাকা নিয়ে গিয়েছে, বন্ধু বান্ধবের সঙ্গে মজ করবে, টেস্টি অ্যালাও হয়েছে। ছেলেকে বললেন, হ্যাঁ বাবা, তো যা লাগে নিয়ে যা, তুই শুধু ভালো করে পড়াশোনা করবি, মনে রাখিস তুই তোর বাপের বেটা, তোকে আমি অনেক দূর পড়াবো। হ্যাঁ ঠিক আছে, মাকে মেরেছ কেন? হো মা, আমি কোথায় মারলাম, তোর মা তো পড়ে গিয়েছিল। দেখো বাবা, আমার কিন্তু এখন 18 বছর বয়স হয়নি, এরপরে যদি আমার মাকে তুমি মারো না, তোমাকে মেরে। চুপ হয়ে গেলেন জয়রাম বাবু। ছেলেকে এত ভালোবাসেন, মেয়ে কখনো কোনোদিন বাপের মুখের ওপরে এমন আজাইরা তর্ক করেনি। ছেলে যেন সবকিছু সীমা ছাড়িয়ে যাচ্ছে। তোমাকে আমি আর ভয় পাই না। তুমি কি চাও বলো তো? আমি চাই তুই ভালো রেজাল্ট কর। ঠিক আছে, ভালো রেজাল্ট করতে হলে ভালো টাকা ঝাড়বা, আর মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে গেলে প্রচুর টাকার দরকার হয়। তোর দিদিও তো, আহা, দিদির সময়কাল আলাদা ছিল, এখনকার সময়কাল আলাদা। সেই দিন যখন বাপন বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করতে গিয়েছিল, তখন ওর বন্ধু বান্ধব বলেছিল, তোর বাপটা না একটা ঢ্যামনা, বুঝলি, শুধু শুধু তোর মাটাকে তো ধরে ধরে মারে, তুই কিছু করতে পারিস না? করতে তো চাই, কিন্তু আমাকে এখন কে কাজ দেবে বল, আর আমি কি বা করব? কাজ করবি? এই শিক্ষায় কে কাজ দেবে? আরে সব কাজ হয় শহরে, তুই শুধু প্রথমে একটু টাকা ঢাল, বুঝলি, চাকরি বাকরি তোর সব হবে। সত্যি বলছিস? হ্যাঁ, তোর বাপটাকে ভয় পাস না, তোর বাপ তোকে ভীষণ ভালোবাসে, তুই যা বলবি তোকে তাই দেবে, যত টাকা চাইবি তত টাকা দেবে, তুই শুধু টাকাটা নিয়ে আজকে বুকিং করে রাখ। বুকিং? হ্যাঁ বুকিং, রেলের ক্লার্ক নেবে, বুঝলি, ডি গ্রুপে। কি বলছিস তোরা? আমার হবে নাকি? আমার 18 হয়নি। আরে এখন থেকে বুক কর, একটু একটু করে টাকা গুছিয়ে বুক কর, ওই 18 বছর বয়স যেই হবে, ব্যাস সঙ্গে সঙ্গে তো চাকরি পাকা। সত্যি বলছিস? আরে হ্যাঁ সত্যি বলছি। আরে আমার ছোট কাকা তো ওই রেলেই কাজ করে, এখানে আসতে দেখিস? তা দেখি না। কাজেই বাপন সেই পথ অবলম্বন করেছে। ছেলে চাইলো বলে তুমি টাকাটা ক্যাশ কাউন্টার থেকে দিয়ে দিলে, আর আমি যে কবে থেকে বলছি আমার মাইনে বাড়াও সেবেলা আর যে কাজ কর। এক ধমক দিলেন জয়রাম বাবু। কর্মচারীটি রাত 10টার সময় দোকান বন্ধ করতে করতে শুধু জয়রাম বাবুকে বললেন, আমার পাওনা গন্ডাটা আগামীকাল বুঝিয়ে দেবেন দাদা, আমি আপনার দোকানে কাজ করছি না। কোথায় কাজ করবি? কে কাজ দেবে তোকে? আমি কাজ জুটিয়ে নিয়েছি বাংলা পাড়ায়, ওখানের দোকানদার আমাকে আপনার থেকে অনেক বেশি দেবে। আর যা 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 করবেন না, আমি সাক্ষী রেখেছি আপনি যে আমাকে 6 মাসের টাকা দেননি। জয়রাম বাবুর মুখটা কালো হয়ে গেল। রাত্রে বাড়ি ফেরার পর, কি গো, বাপন এখনো আসেনি? এখনো আসেনি মানে? আবার চুপ হয়ে গিয়ে বললেন, ও বন্ধু বান্ধবের সঙ্গে বোধহয় একটু আনন্দ ফুর্তি করছে, তো মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, কিন্তু তোর ছেলে তো এখনো মাধ্যমিক উতরাতেই পারলো না রে, বললেন ওনার মা। আরে মা তুমি থামো তো, এখনকার ছেলে বলে একটা আমোদ প্রমোদ করতে দিতে হয়। বলছি মেয়েটা আসবে আগামীকাল। জামাই শুদ্ধ? হ্যাঁ, ওদের একটু ভালো মন্দ। হ্যাঁ সে না হয় হবে। বলছি তোমার কাছে কিছু টাকা ধার হবে? আমার কাছে টাকা? তুমি আবার আমাকে টাকা কবে দাও? জয়রাম বাবু চুপ হয়ে গেলেন। আজ পর্যন্ত স্ত্রীকে কোনোদিন হাত খরচের একটা টাকা উনি দেননি। এদিকে ছোটবেলায় উনি দেখেছেন ওনার বাবাকে মায়ের কাছে টাকা গচ্ছিত রাখতে। বিপদের সময় মা সেই টাকা বাপের হাতে বার করে দিত, বলতো, তোমার টাকা তুমি নাও, তোমার কাজে লাগবে ব্যবসার, আর তুমি আমার কাছ থেকে নেবা না, নাও। জয়রাম বাবু কি যেন হলো মনের ভেতরে। বউকে বললেন, তোমায় আমি আজ অব্দি কোনোদিন একটা টাকাও দিইনি না? মা, আমায় টাকা কেন দেবে তুমি? আমার যা লাগে তুমি তো সবটাই। কথাটা বলতে গিয়েও ঢোক গিললেন স্ত্রী, কারণ যা লাগে তার কিছুই উনি এনে দেন না। সায়াটা কবে ছিঁড়ে গিয়েছে, পরনের ব্লাউজটা শাড়ির আঁচল দিয়ে কোনো রকমে ঢাকতে হয়, ম্যাক্সিমাম রাত্রেবেলায় মার খেতে খেতে ব্লাউজ যায় ছিঁড়ে। লজ্জা বস্ত্র বলতে সবটাই যেন বিসর্জন দিয়েছেন বিয়ের পর। গরিব ঘরের মেয়ে বলে অবহেলা ছাড়া আর কিছুই জোটেনি। কেবলমাত্র পেটের সন্তান দুটো মা বলে ডেকেছে, আর শাশুড়ি আগলে রেখেছে বলেই বেঁচে আছে স্ত্রী।
আর শ্রীয়ের গুণেই বোধহয় দোকানটাতেও শ্রী এসেছে। জয়রামবাবু সারা রাত ঘুম হলো না। ক্যাশ কাউন্টারে টাকা চলে গিয়েছে, পরের দিন আবার ব্যাংক বন্ধ। কোথা থেকে জোগাড় করবেন কর্মচারীর টাকা? সে আবার সাক্ষী রেখেছে। পুলিশ কেস হয়ে গেলে তো মহা ফাপড়ের জিনিস। ছেলেটাও টাকা চাইলো কতগুলো। ঘুম আসছে না? না, মানে হো, একটু পা চিপে দেবো? না না, ঠিক আছে। কি হয়েছে বলো না। বলছে তো কিছু হয়নি, ফালতু মেয়ে ছেলে, ভাল লাগে না বাড়া, বলে বিছনা থেকে উঠে পড়লেন। বেশি কিছু বলল না শ্রী, চুপ করে পাশ ফিরে শুয়ে পড়ল। পরের দিন খুব সকাল সকাল উঠলেন জয়রামবাবু। মেয়ে জামাই এসেছে, নাতি এসেছে। মেয়েটা আবার পোয়াতি, ভাইবার বোধহয় একটা মেয়েই হবে। যাই হোক, ও তো ভালো আছে। বাড়িতে রান্না হয়েছে বেশ। সব টাকাটাই ধার করে কাজ করছেন তিনি। সকালবেলা দোকান খুলতেই সেই কর্মচারী লোকজন নিয়ে এসে হাজির। ক্যাশ কাউন্টারে যেটুকু ছিল সবটুকু দিয়ে তার পাওনা গন্ডা মিটিয়ে দেওয়া হলো। এবার বাদ বাকি কর্মচারীরাও চোখের দিকে তাকিয়ে রয়েছে তার। বাবু, আমার পাওনাটাও মিটিয়ে দেবেন, সামনে আমার মেয়ের বিয়ে। অনেকগুলো টাকা কিন্তু আপনার কাছে পাই, তাও প্রায় 50,000-এর কাছাকাছি। এত টাকা? হ্যাঁ, আপনি তো প্রথম থেকেই আমার মাইনে কাটতে কাটতে এখানে এনেছেন। আজ কম বছর হলো আপনার দোকানে কাজ করছি। আপনার বাপের আমলে আমার বাপ করতো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, সে দিয়ে দেবো খন। দিয়ে দেবো খন বললে কিন্তু হবে না বাবু। আমার টাকা আমাকে মিটিয়ে দেবেন ভালোভাবে, হ্যাঁ, নালে কিন্তু নালে কিন্তু পুলিশ আনতে বাধ্য হব। আপনার এই খাতার মধ্যে আমার হিসেবপত্র যেমন আছে, তেমন আমার খাতাতেও আপনার হাতের লেখা হিসেবপত্র আছে, আপনার সই সমেত। মনে পড়ল জয়রামবাবুর, উনি প্রত্যেকটা কর্মচারীর খাতাতেই নোটবন্দি করে রাখেন, আবার নিজের খাতাতেও সেই একই লেখা। কাজেই লোপাট করবেন প্রমাণ তারও কোনো উপায় নেই। পাকাপোক্ত কাজ করতে পছন্দ করতেন উনি বরাবর, কারণ কর্মচারীদের বেশি টাকা দেবেন না। সেই কারণে আজ নিজের জালে নিজেই যেন ফেসে গিয়েছেন। ছেলে মেয়ে উভয়ই আজ অনেকটাই বড়। ছেলের পাশ করা হয়নি মাধ্যমিকে। বাপকে সে বলে, বাবা, আমি মাধ্যমিক পড়বো না, বুঝলে, আমি অন্য লাইনে পড়াশোনা করব, তুমি সেই ব্যবস্থা করো। সেই পড়াশোনা করতে গিয়ে ছেলের পেছনে 5 লক্ষ টাকা ঢেলেছেন। মেয়ের ঘরে আবার একটা ছেলে হয়েছে। জামাই আরো উন্নতি করেছে ব্যবসায়। সে এখন বোম্বাইতে থাকে। যদি মেয়েটা কাছে থাকতো তাহলে মেয়ের কাছ থেকে কিছু টাকা ধার করতে পারতেন। মাটা মারা গিয়েছে মাস 6 হলো। তার শ্রাদ্ধ শান্তি খাওয়াতে গিয়ে অনেক টাকা বেরিয়ে গিয়েছে। দোকানের কর্মচারী আর নেই বললেই চলে। জয়রামবাবুকে একাই খাটতে হয়। কোথা দিয়ে যেন সবকিছু শূন্য হচ্ছে একটু একটু করে ওনার। জমানো পুঁজি আজ শেষ হতে বসেছে। 8টা কর্মচারী কমে কমে এখন 4টে এসে ঠেকেছে। তবে বয়সে বেশ কম, ওদের সঙ্গে খুব একটা পেরে ওঠেন না। দোকানে বেচাকেনা হোক বা না হোক, ওদের মাইনে ওনাকে মেটাতেই হয়, জমানো পুঁজি থেকেই হোক বা যেখান থেকেই হোক। সেই দিন সন্ধেবেলা দোকানে যখন গেলেন, তখন মাথাটা ঘর থেকেই গরম হয়ে রয়েছে। ছেলে আবার ওনার কাছে নগদ অনেকগুলো টাকা চেয়েছে। আজ মদ খেয়ে এসেছিল ছেলে, রীতিমতো বাবার সঙ্গে মারপিট করেছে। মা মাঝখানে আটকাতে গেলে ছেলে বলেছে, খবরদার মা, আমাদের বাপ বেটার মাঝখানে তুমি এসে নাক গলিও না। একই আমাদের জন্য তুমি কম মার খাওনি, আজ এই বাপের কাছ থেকে আমি সব মার একটু একটু করে উসুল করব। তোর বাবাকে অমন বলিস না, তোদের জন্যই তো সব। আমাদের জন্যই যখন সব করেছে আমাকে দিক। বর্দি তো আসবে না কশ্মিন কালেও এখানে মরতে, কারণ বর্দি বেশ ভালো আছে, সুখে আছে বর্দি, বেঁচে গেছে মা। আর আমি শালা এমন বাপের ঘরে জন্মে গেছি ফেসে। ছোটবেলা থেকে আমার ছেলে করে এমন করেছে, শালা কোনো কিছুতেই আর উঠে দাঁড়াতে পারলাম না। সব কিছুতেই বাপের গুণগান গাইতে গাইতে জীবন চলে গেল। দাও, বার করো, 1 লাখ টাকা বার করবে। আমার ডিগ্রি কমপ্লিট করতে 1 লাখ টাকা লাগবে। আমি কোথা দিয়ে দেবো? যেখান থেকে পারো দাও, প্রয়োজন দোকান বিক্রি করো। এমন কথা শুনে জয়রামবাবুর বুকের ভেতরটা কেঁপে উঠেছিল। দোকান বিক্রি করলে ওনার নিজের পেট চলবে কি করে? সেই দিন দোকানে মন মরা হয়ে বসে রয়েছেন। 2-1টা লোকজন কাস্টমার আসছে কেনাকাটা করতে।
যুগের সঙ্গে তাল মিলিয়ে যে সমস্ত জিনিস ওনার দোকানে রাখার কথা সেগুলো উনি রাখেন না, কেনাবেচা সেরকম হয় না। আপনার দোকানে টিস্যু পেপার আছে? টিস্যু পেপার? টিস্যু পেপার বলতে? আরে টিস্যু পেপার, দাঁড়ান। উনি নিয়ে এলেন ভেলভেট পেপার, বেশ বড় বড়। বললেন, এইটাই তো টিস্যু পেপার। সেই মেয়ে ছেলেটি বলল, এটা টিস্যু পেপার নয়, এটা তো। আরে টিস্যু পেপার তো এরকমই হয়, বড় বড়। না, টিস্যু পেপার এরকম ভ্যারাইটিস কালারের হয় না, সাদা। ওই যে বিয়ে বাড়িতে। আরে যান, জেনে এসে কথা বলবেন। জানে না শোনে না, দোকানে চলে আসে। মেয়ে মানুষটা চুপ হয়ে গেল, কোনো কথার উত্তর দিল না। ওনার দোকানে 4টে কর্মচারী ওনার দিকে তাকিয়ে রইলেন। 2-1টা কাস্টমার কি সব যেন কেনাকাটা করছিল, তারাও বেশ ঘুরে তাকালো। এবার কি করি বলতো বোন? এমা, তুই কি চাইছিস বলতো? মেয়ে মানুষটি তার কন্যা সন্তান এবং তার ছোট বোনকে নিয়ে দোকানে গিয়েছিল। ছোট বোন বলল, দিদি চল অন্য কোথাও খোঁজ করি। অন্য কোথাও না, আজকে বরং বাড়ি যাই, চল। আর কি করব? মেয়েটা বলল, কিন্তু আমার আজকেই চাই মা, আমার আজকেই তৈরি করতে হবে। তোর যত বাড়াবাড়ি, তোকে এত খেলনা কিনে দিই, এত কিছু করি। দিদি তোকে অপমান করেছে না, তুই যোগ্য জবাবটা দিবি, চল। কিন্তু কিভাবে? দাঁড়া, টিস্যু পেপার কোথায় পাই? তুই একটা কাজ কর, তুই দাদাকে একটা ফোন কর। দাদা মানে সেই মেয়ে মানুষটার স্বামী। ঠিক আছে, দাদা একটু ফোন করি। ফোন করার পরে জানা গেল ভাংড়াপাড়ার দিকের একটা দোকানে ওই টিস্যু পেপারটা নাকি পাওয়া যায়। সাদা রঙের টিস্যু পেপার, বিয়ে বাড়িতে খাবারের সময় যা দিয়ে হাত মোছা হয় ওই জিনিসগুলোই, ওই অনেকটা ন্যাপকিনের মতো। দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় মেয়েটি তাকায় সেই দোকানদারের দিকে। দোকানদার জয়রাম তখন অন্য লোককে দেখাতে ব্যস্ত, অর্থাৎ জিনিস দিতে ব্যস্ত। বেশ খানিকটা হেঁটে যাবার পর ভাংড়াপাড়ায় সেই দোকানের সামনে এসে দাঁড়ায় মেয়েটা, জিনিসটা নেয়। তারপর বোন বলে, দিদি যাবি তো এই দোকানে? নিশ্চয়ই যাব। টিস্যু পেপার কি জিনিস ওই লোককে চিনিয়ে দিয়ে আসতে হবে। আসলে কি বলতো বোন, এই সমস্ত লোকরা বাড়ির বউকে সম্মান করতে পারে না। দোকানে কোনো মেয়ে মানুষ এলে তাদের সাথে এমন আচরণ করে যেন মেয়ে মানুষ তুচ্ছ জিনিস। আর এই সমস্ত বুড়ো ঢ্যামনা লোকগুলো না হারামির জম হয়, ইচ্ছা করছে ওর টাকটা ফাটিয়ে দিতে। ছোট্ট বাচ্চা মেয়েটা হেসে ওঠে। অপমানের যোগ্য জবাব দেবার জন্যে টিস্যু পেপারটা নিয়ে জয়রাম বাবুকে দেখাতেই, এই দেখুন, এইটাকেই টিস্যু পেপার বলে, আর ভাংড়াপাড়া থেকে নিয়ে এলাম। আপনি জিনিস চেনেন না, অথচ আজাইরা তর্ক করেন। আরে বলতে হবে তো যে খাওয়া দাওয়ার পর। আমি বলেছিলাম আপনাকে খাওয়া দাওয়ার পর হাত মোছার, আপনি সেই কথাটা আমাকে না বলতে দিয়েই হাত উঁচু করে চিৎকার করে কি বললেন? যান, চিনে এসে কথা বলবেন। যদি আপনার দোকানে সিসিটিভি ফুটেজ থাকে দয়া করে একটু চেক করে নেবেন। আর শুনুন, এইবার থেকে কাস্টমারের সাথে কি করে ভদ্র আচরণ করতে হয় ওটা বাড়ি থেকে শিখে আসবেন, কেমন? দোকান থেকে বেরোনোর পর মোটামুটি একটা ভিড় জমে গিয়েছিল। ওর দোকানে বসে থাকা ওর পুরনো বন্ধু বান্ধবরা যারা বসে বসে চা খায় আর আড্ডা মারে, তারা জয়রামের দিকে তাকায়। বাদবাকি কর্মচারী ছেলেপেলেগুলো ওনার দিকে তাকিয়ে রীতিমতো হতভম্ব। আজকাল জয়রাম বাবুর ব্যবহারের জন্য কাস্টমার একটা একটা করে কেটে যাচ্ছে। শুধু তাই নয়, আর একজন গিয়ে যখন টিস্যু পেপার চাইলো, ওই মেয়ে মানুষটি দোকানটার সামনে দিয়েই পার হতে হতে বলল, 29 টাকা দাম নিচ্ছে তো আপনার কাছে। দাদা আপনি ভাংড়াপাড়া যান, 20 টাকা, এখান থেকে এইটুকু তো যান, আপনার রিক্সা ভাড়াও লাগবে না। জয়রাম বাবু চুপ করে তাকিয়ে রইলেন মেয়ে ছেলেটির দিকে। অপমান কাকে বলে আর জয়রাম বাবু ভালো করে হাড়ে হাড়ে টের পাচ্ছেন। রাতে দোকান বন্ধ করার সময় বুকের বাঁ দিকটা কেমন যেন মোচড় দিয়ে একটা ব্যথা হলো ওনার। জীবনে প্রথম বোধহয় কোনো মেয়ে ছেলের কাছে এমন পামটা খেয়েছেন তিনি, রাম খাওয়া যাকে বলে। কর্মচারী তার মধ্যে একটা ছেলে বলল, কাকা ওই মানুষটা মানে মেয়ে মানুষটা যখন এসে তোমার কাছে টিস্যু পেপার চাইলো, তুমি আমায় দেখাতে বলতে পারতে। তুমি ভেলভেট পেপার দেখিয়ে টিস্যু পেপার চেনাচ্ছ? হ্যাঁ, আর টিস্যু পেপার তো ওগুলোকেই বলে। তুমিও কাকা জিনিস চেনো না, সেদিকে শালা আজাইরা তর্ক করে মরো।
বাড়ি আসার পর ছেলে আজকেও মদ খেয়ে ঢুকেছে। সব টাকা জুয়া খেলায় সে হেরেছে। যেই বন্ধুদের সাথে মিলে এসে টাকা পয়সা লাগাতো, সেই বন্ধুরা আজকাল অনেকে উচ্চ র্যাঙ্কের, কেউ কেউ গ্রাম ছেড়ে বড় বড় কোম্পানি জয়েন করেছে। একমাত্র জয়রাম বাবুরই বেটাটা অমর নচ্ছাড় হয়েছে। আজকাল বউকে কিছু বলা যায় না, বললেই ছেলে একেবারে হাতে দা নিয়ে তেড়ে আসে। রাতে খেতে বসে ওনাকে বিষণ্ণ মনে অবস্থায় দেখেই বউ বলল, মন খারাপ? কিছু হয়েছে? আজ দোকানে একটা কাণ্ড হয়েছে। আসলে জীবনে কোনোদিন কোনো মেয়ে মানুষের কাছ থেকে এমন অপমান হয়নি তো, তাই নিতে পারছি না। কি হয়েছে বলবে তো? বুকের বাঁ দিকটা ব্যথা। আমি আদিকালের মানুষ, এখনকার মেয়ে ছেলেদের সাথে কি আর পেরে উঠি গো। শরীরটা খুব খারাপ লাগছে, আজ আর খাবো না। ডাকবো বাপনকে? না না, ওকে বলো ওসব নেশা টেশা না করতে। ছোটবেলা থেকেই মেয়ের থেকে বেশি ওকে গুরুত্ব দিয়েছি, তাই ওর প্রতি আমার আশা ভরসা সবটা। শেষ বয়সে দেখে যেতে পারবো কিনা। অমন কথা কেন বলছো? দোকানের অবস্থা ভালো নয় গো, জানি না কখন কি হবে। ছেলের জন্য টাকা ঢালতে ঢালতে যা জমিয়েছি সবই প্রায় ফুরিয়ে আসতে চলল। দোকানটা বেচাই এখন মনে হয় শেষ ভরসা। রাত্রিবেলা কোনো রকম খাওয়া দাওয়া করে শুয়ে পড়লেন জয়রাম বাবু। পরের দিন সকালবেলা বাঁশের খাটিয়া তৈরি করা হয়েছে। না ছেলে বসে রয়েছে, চোখ দুটো তখনও লাল। দুয়ারে বসে ওনার স্ত্রী ওনার বুকের ওপরে আছাড়ি মেরে মেরে কান্না করেই চলেছে। মেয়ে জামাইকে খবর দেওয়া হয়েছে। মেয়ে স্পষ্ট বলেছে, ওর সময় নেই মা, ও এখন আসতে পারবে না। আর আমারও তো বাচ্চাগুলোর পরীক্ষা চলছে, বলো আমি কি করে এখন বাবার কাজ করতে যাব? তোমরাই বরং সামলে দাও। তাছাড়া কোনোদিনই তো বাবা আমাকে সেরকম করে ভালোবাসা দেয়নি। তুমি যখন থাকবে না তখন আমার খুব কষ্ট হবে মা, কিন্তু বাবার জন্যে আমার মনের ভেতরে এতটুকু অনুশোচনা জন্মায় না গো। সারা জীবন ভয় পেয়েছি ওই লোকটাকে। বিয়ের পরে মনের মতো স্বামী পেয়েছি বলে বেঁচে গিয়েছি, না হলে আমার অবস্থাও বোধ হয় ওই বইয়ের দোকানদার জয়রামের মতোই হতো মা। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।